নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএসজেনিক্স বেঙ্গলি ইউটিউব চ্যানেল। যেরকম তোমরা জানো, মাকআউটের ইভেন সেমিস্টারের এক্সাম কিন্তু শুরু হয়ে গিয়েছে। তাই জন্য আমরা সিএসজেনিক্স বেঙ্গলি ইউটিউব চ্যানেলের তরফ থেকে তোমাদের কাছে আবারও চলে এলাম তোমাদের লাস্ট মিনিট প্রিপারেশনের কিছু টিপস নিয়ে। তো যেটা হচ্ছে, আগামীকাল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা। তো ডেফিনেটলি তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনে যাতে সাহায্য হয় তার জন্য আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিছু লাস্ট মোমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো যে জিনিসটা আমরা এখন করব সেটা হচ্ছে এসডিএলসি মডেলস। জেনারেলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে এসডিএলসি মডেলস, টেস্টিং, এছাড়া তোমার প্রজেক্ট এস্টিমেশন মডেলস, এগুলো মোটামুটি কভার করে গেলে, আর রিস্ক এস্টিমেশন কভার করে গেলে আমাদের মোটামুটি সমস্ত প্রশ্নই কমন। তো আজকে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের যে জায়গাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসডিএলসি মডেলস। এসডিএলসি মডেলের ফুল ফর্মটা কি? সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল মডেল। অর্থাৎ একটা সফটওয়্যার বানাতে গেলে আমরা যে স্টেজেসের মধ্যে দিয়ে যাই তার একটা ডিটেল ডেসক্রিপশন। তো ফার্স্টেই আমরা যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল মডেল বলবো, মানে সব থেকে পুরনো যে মডেল, সেটা হচ্ছে বিল্ড অ্যান্ড ফিক্স। তো বিল্ড অ্যান্ড ফিক্স মডেলটা অ্যাকচুয়ালি কি? এটা এমন একটা মডেল যেখানে খুব একটা বেশি বলতে পারো যে খুব ভাবনা চিন্তা করে কিছু করা হয় না। কীরকম? একজন কোডার, একজন ডেভেলপার, সে কী করবে? সে একটা কোড বিল্ড করবে, যে কোডটা থেকে একটা সফটওয়্যার ক্রিয়েট হবে। তাহলে ডেভেলপারের কাজ কি? বিল্ড করা। বিল্ড করে সে সেই কোডটাকে কাকে পাঠাবে? যে তার ক্লায়েন্ট, যে ইউজার, তার কাছে। ইউজার সেই কোডটাকে রিভিউ করবে এবং তার রেসপেক্টে সে কী কী ফাংশনালিটি পাচ্ছে সেগুলোকে দেখবে। তারপরে ইউজার নিজের এন্ডের থেকে কিছু মডিফিকেশান সাজেস্ট করতে পারে। সেই সাজেস্টেড মডিফিকেশানের উপরে কাজ করে আবার তোমার ডেভেলপার সেই চেঞ্জেসগুলোকে ইনকর্পোরেট করবে। এটাই হচ্ছে বিল্ড অ্যান্ড ফিক্স মডেলের অ্যাকচুয়াল কথা। তো এভাবে প্রসেসটা কন্টিনিউ হতে থাকবে। ফাইনালি যখন ইউজার অ্যাকসেপ্ট করে নিচ্ছে তখন তুমি প্রোডাক্ট তোমার রিলিজ করে দিতে পারবে। এই হচ্ছে কথা। তাহলে বিল্ড মানে কি? কোড ডেভেলপ করা। ফিক্স মানে কি? ইউজার সাজেস্টেড মডিফিকেশানকে ইনকর্পোরেট করা। তো বিল্ড অ্যান্ড ফিক্স মডেলের তুমি অ্যাডভান্টেজ যদি বলতে চাও, দেখো, তুমি কোড ডেভেলপ করবে, তুমি ইউজারকে দেখাবে, ইউজার চেঞ্জ বলবে, তুমি সেই অনুযায়ী চেঞ্জ করবে। তার মানে তোমাকে কোনো প্রজেক্ট প্ল্যানিং আলাদা করে করতে হচ্ছে না। তাহলে এর অ্যাডভান্টেজ হচ্ছে লেস প্রজেক্ট প্ল্যানিং। আর এর আরও একটা যদি অ্যাডভান্টেজ ধরি, তাহলে এটা স্মল প্রজেক্ট যদি হয়, ছোটোখাটো প্রজেক্ট হয়, খুব বড় প্ল্যান করতে লাগবে না, তার জন্য এটা সুটেবল। তাহলে স্মল প্রজেক্টের জন্য এটা সুটেবল। কিন্তু যদি আমি ডিসঅ্যাডভান্টেজেসের কথা বলি তাহলে কি হতে পারে? দেখো, তুমি যদি বারবার মানে ইউজারের কাছে যাও এবং ইউজারের মডিফিকেশান তুমি বারবার ইনকর্পোরেট করো, তাহলে এটা অনেকটা টাইম লাগবে, আর টাইম যত বাড়বে তত কস্টও লাগবে। তাহলে এটা হচ্ছে কস্টলি অ্যান্ড টাইম কনজিউমিং। এটা কিন্তু এর একটা ডিসঅ্যাডভান্টেজ। আর একটা ডিসঅ্যাডভান্টেজ কি? দেখো, সফটওয়্যার যখন ডেলিভারি করা হয় সেই সফটওয়্যারের মেনটেন্যান্সটা খুব দরকার। কিন্তু এখানে ইউজারের কাছ থেকে বারবার মডিফাইড হয়ে আসার দরুন এর এত ফাংশনালিটি চেঞ্জ হয় যে মেনটেন্যান্স করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে এর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি? মেনটেন্যান্স ইজ ডিফিকাল্ট। তাহলে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল বিল্ড অ্যান্ড ফিক্স মডেলের গল্প। এরপরে আমরা নেক্সট যে মডেলটা রয়েছে, অর্থাৎ ওয়াটারফল মডেল, সেটাকে নিয়ে কথা বলবো। এবারে আমরা কথা বলবো ওয়াটারফল মডেল নিয়ে। ওয়াটারফল জিনিসটা কি? ওয়াটারফল মানে বাংলা মানে হচ্ছে ঝর্ণা। ঝর্ণায় কি হয়? জলটা উপর থেকে নিচের দিকে নেমে আসে। ওয়াটারফল মডেলও এরকম, যেখানে আমরা স্টেপ বাই স্টেপ প্রজেক্ট প্ল্যানিং করে নিচের দিকে আসি। তো ফার্স্টে একটা সফটওয়্যার ডেভেলপ করতে গেলে ফার্স্ট প্ল্যান কী করতে হয়? যে এই সফটওয়্যারটা আমরা বিল্ড করতে পারবো কি পারবো না, এটাকে আমরা বলি ফিজিবিলিটি স্টাডি। অর্থাৎ ইজ ইট ফিজিবল অর নট। ফিজিবিলিটি স্টাডি থেকে আমরা ফিজিবিলিটি রিপোর্ট পাই এবং ফিজিবিলিটি রিপোর্টের রেসপেক্টে আমরা বাকি কাজগুলো করি। তো ফার্স্টে আমরা ফিজিবিলিটি স্টাডি করব। ফিজিবিলিটি স্টাডি করার পর যদি আমরা দেখি যে ইটস এ ইয়েস, আমরা সফটওয়্যারটা ডেভেলপ করতে পারবো, তাহলে আমরা কি করব? তাহলে আমরা সফটওয়্যারের রিকোয়ারমেন্ট অ্যানালিসিস করব। রিকোয়ারমেন্ট অ্যানালিসিস করে আমরা তার উপরে কাজ করা শুরু করব। রিকোয়ারমেন্ট অ্যানালিসিস করার পর যে রিকোয়ারমেন্টসগুলো আমরা মানে নোট ডাউন করেছি তার রেসপেক্টে সফটওয়্যারটা ডিজাইন করব। ডিজাইন আর ডেভেলপমেন্ট কিন্তু এক নয়। ডিজাইন মানে সফটওয়্যারটা যে আমি বানাবো তার একটা ডায়াগ্রামিক্যাল রিপ্রেজেন্টেশন আমার তৈরি করতে হবে। অর্থাৎ রিকোয়ারমেন্ট অ্যানালাইজ করার পর আমার পরবর্তী কাজ হবে আমার সফটওয়্যারকে ডিজাইন করা। ডিজাইন করা মানে কি? যে সফটওয়্যারের কি কি দরকার। দেখো, যেমন আমরা যে কোনো কথা যদি ছবি এঁকে বুঝিয়ে দিতে পারি তাহলে ছবিটা সবসময় কম্প্যাক্ট হয় এবং প্রিসাইজ হয়, ফলে যারা ডেভেলপ করবে তাদের পক্ষে ওটা সুবিধা। সেই জন্য সফটওয়্যারের ক্ষেত্রে ডিজাইন খুব ভাইটাল ফেজ।
ডিজাইন করার পর অর্থাৎ সফটওয়্যারটা কী হবে সেটার পুরোপুরি ছবি আঁকার পর নেক্সট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট করব অ্যান্ড ইউনিট টেস্টিং করব। অর্থাৎ মডিউল বাই মডিউল আমরা ইমপ্লিমেন্ট করব এবং সেটাকে টেস্ট করব। তাহলে ছোট ছোট মডিউল বানাবো এবং ছোট ছোট মডিউলকে টেস্ট করব। এরপরে মডিউলগুলোকে তো টেস্ট করা হলো, কিন্তু মডিউলগুলো এক জায়গায় আনলে তারা কীরকমভাবে কাজ করবে এটাও জানা দরকার। সেই জন্য আমাদের নেক্সট যে টাস্ক থাকবে সেটা হচ্ছে সিস্টেম টেস্টিং আর ইন্টিগ্রেশন। সিস্টেম টেস্টিং অ্যান্ড ইন্টিগ্রেশন, জায়গার অভাবে আমি পুরোটা লিখলাম না, বা স্টেপটার নাম হচ্ছে সিস্টেম টেস্টিং অ্যান্ড ইন্টিগ্রেশন। তো ফাইনালি এই সব কটা ফেজ দিয়ে একটা সফটওয়্যার পার করে এলে সফটওয়্যারটা মার্কেটে ডেলিভার হয়। আর পোস্ট ডেলিভারি আমরা যে কাজটা করি সেটা হচ্ছে মেনটেন করতে হবে। মেনটেন করা মানে সফটওয়্যারে যখন কোনো প্রবলেম হবে সেই সফটওয়্যারের সেই ইস্যুগুলোর উপরে তাদেরকে সার্ভিস দিতে হবে। যারা কাস্টমাররা নিচে ডেফিনেটলি একটা সফটওয়্যারে ছোটো ছোটো বাগস থাকতেই পারে, সেই বাগসগুলো যখন কোনো ইউজারকে প্রবলেম ফেস করতে হচ্ছে সেই বাগসগুলোর জন্য, তখন আমরা ইউজারকে সেই বাগসগুলোর কারণে যে ইস্যুগুলো হচ্ছে তার রেসপেক্টে সাপোর্ট দিচ্ছি, এটাকে বলা হয় মেনটেন করা। তো এই যে সফটওয়্যার ডেভেলপমেন্টের যে লাইফ সাইকেল মডেলটা ওয়াটারফল মডেল, এরও কিছু অ্যাডভান্টেজেস আছে, ডিসঅ্যাডভান্টেজেস আছে। কী কী? যদি অ্যাডভান্টেজ কনসিডার করি তাহলে দেখো এটা হচ্ছে একদম বলতে পারো একটা বেস মডেল। তো ফলে ডেফিনেটলি এটা ইমপ্লিমেন্ট করা কিন্তু খুব সোজা, মানে খুব ঝামেলাঝাটি কিছু নেই, সিম্পল অ্যান্ড ইজি টু ইমপ্লিমেন্ট। আর যদি আমরা এটা বলি তাহলে এই মডেলটা এটা স্মল প্রজেক্টের জন্য খুব মানে ভালো কাজ করবে। যেরকম আমরা বিল্ড অ্যান্ড ফিক্স মডেলে দেখেছিলাম অনেক সময় লেগে যাবে, তার তুলনায় কিন্তু ওয়াটারফল মডেল বলতে পারা যায় ও স্মল প্রোডাক্টের জন্য অনেকটাই বলতে পারো সুটেবল। কিন্তু যদি এর ডিসঅ্যাডভান্টেজেস কনসিডার করা হয় তাহলে একটা প্রবলেম হচ্ছে যে দেখো ঝর্নার জলটা উপর থেকে নিচে পড়ে কিন্তু নিচ থেকে উপরে যেতে পারে না। ওয়াটারফল মডেলের এটাই প্রবলেম যে তুমি একটা আর্লিয়ার স্টেজের থেকে যে নিচের স্টেজটা এলে, আর্লিয়ার স্টেজে যদি কোনো ভুল করে থাকো তাহলে তোমার আবার ফেরত গিয়ে সেটাকে মানে শোধরাবার উপায় নেই, তোমাকে একদম ফার্স্ট স্টেজ থেকে শুরু করতে হবে। তার মানে তুমি যদি ডিজাইন ফেজে কিছু ভুল করে থাকো, তুমি ইউনিট টেস্টিংয়ে সেটা ডিটেক্ট করলে তাহলে তোমাকে আবার শুরু থেকে ফিজিবিলিটি স্টাডি করে কিন্তু আসতে হবে। তাহলে এই জায়গাতে ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি নো ব্যাকট্র্যাকিং, ব্যাকট্র্যাক করা পসিবল নয়, ব্যাকট্র্যাক করা কখনোই পসিবল নয়। আর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে নো রিস্ক অ্যাসেসমেন্ট ইজ ডান। রিস্ক অ্যাসেসমেন্ট তোমার সফটওয়্যার ডেভেলপমেন্টের এই সাইকেলে একেবারেই হয় না। রিস্ক মানে কি? মানে তোমার প্রজেক্ট করতে গেলে তোমার টাইম বা কস্ট রিলেটেড কী কী ইস্যু ফেস করতে হতে পারে সেগুলো হচ্ছে রিস্ক। তো আমরা জানতে পারছি যে এখানে রিস্ক অ্যাসেসমেন্ট বলতে পারো যে কোনোভাবেই করা হয় না। আর দ্বিতীয় আরেকটা প্রবলেম হচ্ছে যে দেখো সফটওয়্যারটা প্রডিউস হলে তুমি সফটওয়্যারটা ইউজারকে দিতে পারছো। এবার দেখো রান্না করার সময়ও যখন রান্নাবান্না ভালো হচ্ছে কিনা জানার জন্য আমাদেরও খাবারটা টেস্ট করতে হয়। তো আমরা ইউজারকে দেওয়ার আগে যদি আমরা সফটওয়্যারটা কীরকম কাজ করছে তার একটা ফ্লেভার পাই তাহলে আমাদের পক্ষে ভালো হয়। কিন্তু এখানে ওয়ার্কিং সফটওয়্যার একমাত্র লাস্ট স্টেপে প্রডিউস হচ্ছে, তার আগে কিন্তু নয়। তাহলে এটা একটা প্রবলেম। তাহলে এখানে আমি কি বলতে পারি? ওয়ার্কিং সফটওয়্যার ইজ প্রডিউসড অ্যাট এন্ড। তার মানে তোমার ওয়ার্কিং সফটওয়্যারটা শেষে গিয়ে মানে প্রডিউস হচ্ছে, ফলে তুমি বলতে পারো যে এটা কিন্তু তুমি আগে কিন্তু তোমার সেটাকে টেস্ট করার কোনো অপশন নেই। এটা হচ্ছে ওয়াটারফল মডেলের গল্প। এবারে আমরা নেক্সট মডেলটার কথা বলবো, যেটা হচ্ছে ইটারেটিভ ওয়াটারফল মডেল, যে ওয়াটারফল মডেলের কিছু প্রবলেম, কিছু খামতিকে কভার করার চেষ্টা করে। তো ওয়াটারফল মডেলে একটা প্রবলেম ছিল যে আমি নেক্সট স্টেপের থেকে আগের স্টেপে কখনো ফেরত আসতে পারতাম না। ইটারেটিভ ওয়াটারফল মডেল সেই প্রবলেমটাকে অ্যাড্রেস করছে, অর্থাৎ বলছে যে কোনো স্টেপের থেকে তুমি তার আগের স্টেপে চাইলেই ফেরত যেতে পারো। তো এটাই হচ্ছে ইটারেটিভ ওয়াটারফল মডেলের একটা ক্যারেক্টারিস্টিক। শুধুমাত্র ইটারেটিভ ওয়াটারফল মডেল একটাই জিনিস করতে পারে না, ফিজিবিলিটি স্টাডি ফেজটাতে কখনো এসে তোমার ব্যাকট্র্যাক করতে পারে না, কারণ ওয়ান্স ইউ হ্যাভ প্রডিউসড আ ফিজিবিলিটি রিপোর্ট দেন ইট ইজ ফাইনাল। তো ফিজিবিলিটি স্টাডি স্টেজটাতেই একমাত্র তুমি তোমার ওয়াটারফল মডেল, ইটারেটিভ ওয়াটারফল মডেল ব্যাকট্র্যাক করতে পারবে না। তো আমি যদি ইটারেটিভ ওয়াটারফল মডেলের অ্যাডভান্টেজেস বলি তাহলে অ্যাডভান্টেজেস হিসেবে ওয়াটারফল মডেলের যা যা অ্যাডভান্টেজ ছিল সব এখানে আছে, শুধু একটা অ্যাডিশনাল অ্যাডভান্টেজ এখানে যুক্ত হবে। মানে আমরা ইটারেটিভ ওয়াটারফল মডেল আগে যখন ওয়াটারফল মডেল পড়েছিলাম আমরা 3টে অ্যাডভান্টেজ প্রবাবলি লিখেছিলাম। তো এখানে আমরা আরও একটা অ্যাডভান্টেজ অ্যাড করে দেবো যে ব্যাকট্র্যাক ইজ পসিবল, আমরা এখানে ব্যাকট্র্যাক করতে পারি। এটা হচ্ছে
ওই অ্যাডভান্টেজগুলোর সাথে এটা একটা, কেননা ইটারেটিভ ওয়াটারফল মডেলেরই একটা এক্সটেনশন, তো এটা করা যেতে পারে। ডিসঅ্যাডভান্টেজটা কি? দেখো, ডিসঅ্যাডভান্টেজ বলতে আমি যেটা বলতে পারি, ওয়াটারফল মডেল যে ধরনের মডেল তাতে এটা প্রচণ্ড রিজিড মডেল মানে কি তুমি সহজে রিকোয়ারমেন্ট চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে, এটা একটা প্রবলেম। আর যে প্রবলেমটা আমরা ওয়াটারফল মডেলে আরেকটা জায়গায় ফেস করেছিলাম, যে তোমার ডেলিভারিটা একদম এন্ডে গিয়ে হয়, মাঝখানে হতে পারে না, তো মানে এটা একটা প্রবলেম। এই প্রবলেমটা তুমি ইটারেটিভেও সলভ করতে পারবে না। তাহলে ওয়ার্কিং প্রোডাক্ট ইজ ডেলিভার্ড অ্যাট এন্ড, এটা একটা বড়সড় ইস্যু। আর আরেকটা কি ইস্যু হতে পারে, যে দেখো আমরা এক্সপেক্ট করতে পারি যে এই যে স্টেজেসগুলো আছে এরা কি প্যারালালি এক্সিকিউট করতে পারে, তো না, ফেজ ওভারল্যাপিং করবে না, মানে ফিজিবিলিটি স্টাডি হওয়ার পরেই রিকোয়ারমেন্ট অ্যানালিসিস হবে, তারপরেই ডিজাইন হবে, তাহলে নো প্যারালালিজম, এইটা কিন্তু একটা ইস্যু। তো এগুলো হচ্ছে ওয়াটারফল মডেলের অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। এবারে আমরা কিছু এভলিউশনারি এসডিএলসি মডেলস নিয়ে কথাবার্তা বলবো। এবারে আমরা কথা বলবো ইভলিউশনারি মডেলস নিয়ে। এভলিউশনারি মডেল মানে কি, যেগুলো এভলিউশনের মাধ্যমে তৈরি হয়। তো এভলিউশনারি মডেল দুটো আছে, একটা হচ্ছে প্রোটোটাইপ মডেল আর একটা হচ্ছে আমাদের স্পাইরাল মডেল। তো প্রোটোটাইপ মডেল নিয়ে প্রথমে কথা বলবো। প্রোটোটাইপ মডেল ব্যাপারটা কি, যে তুমি একটা মডেল প্রডিউস করার আগে তুমি তার টয় ভার্সন তৈরি করবে, অর্থাৎ রান্নাবান্না কমপ্লিট করার আগে রান্নাবান্নাটাকে টেস্ট করার তো একটা অপশন থাকা উচিত, সেরকমই সফটওয়্যার বানানোর আগে সেই সফটওয়্যারের একটা টয় ভার্সন বানানো হবে। প্রোটোটাইপ মানে কি? প্রোটোটাইপ মানে টয় ভার্সনের উপরে প্রথমে মডিফিকেশন করা হবে, সেই টয় ভার্সন কাস্টমার অ্যাপ্রুভ করলে তারপরে তোমার অরিজিনাল ভার্সন বানানো হবে। তার মানে প্রথমে টয় ভার্সন বানানো হবে, তারপরে তোমার সেইখানে ইউজার অ্যাকসেপ্ট করলে তুমি অরিজিনাল ভার্সনটা প্রডিউস করবে। এইটা যখন হচ্ছে, তাহলে বুঝতেই পারছো এভলিউশন কেন বলছি, কেননা আগে পুরো মডেলটার যে বেসিক যে স্ট্রাকচারটা সেটাকে তৈরি করা হয়, তারপরে সেটা ইউজার অ্যাকসেপ্ট করলে পরে তারপরেই অরিজিনাল ভার্সনটাকে তোমার দেওয়া হয়। তো এর কিছু অ্যাডভান্টেজেস আছে, ডিসঅ্যাডভান্টেজেস আছে। অ্যাডভান্টেজ কী কী? অ্যাডভান্টেজ হচ্ছে, দেখো যেহেতু এভলিউশনারি মডেল তার মানে এটা ফ্লেক্সিবল, ডেফিনেটলি ফ্লেক্সিবল হবে। 2 নম্বর হচ্ছে এরর ডিটেকশন ইজ ইজি, তাহলে ইজি এরর ডিটেক্ট, এটা একটা অ্যাডভান্টেজ। আর এছাড়া যেটা হচ্ছে যে তুমি যদি কোনো ফাংশনালিটি মিস করেও যাও, ইউজার তোমাকে সেটা ধরিয়ে দেবে, তাহলে এখানে এটা একটা অ্যাডভান্টেজ যে মিসিং ফাংশনালিটি ক্যান বি অ্যাডেড, ঠিক আছে, এগুলো হচ্ছে কথা। এছাড়া আমার আরও একটা অ্যাডভান্টেজ আছে, দেখো সাধারণত প্রোটোটাইপ মডেলের টয় ভার্সনটা কাস্টমার অ্যাপ্রুভ করার পরই অরিজিনাল ভার্সন বিল্ড করা হয়, তাহলে বলতে পারি যে কাস্টমার স্যাটিসফ্যাকশনের ব্যাপারটা কিন্তু এখানে পুরোপুরি গ্যারান্টেড। তাহলে এখানে কাস্টমার স্যাটিসফ্যাকশন এই ব্যাপারটা কিন্তু অবশ্যই আছে। এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন কেন হচ্ছে? কারণ ইউজার তোমার সরাসরি এর মধ্যে ইনভলভড আছে। এবার আমি যদি এই প্রোটোটাইপ মডেলের ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলি, কী কী ডিসঅ্যাডভান্টেজ হতে পারে? ডিসঅ্যাডভান্টেজ যেটা হতে পারে, যে প্রোটোটাইপ মডেল বিল্ড করার ক্ষেত্রে সময় অনেকটা লাগবে, আর সময় লাগবে মানে কি, সেটা কস্টলি হবে, তাহলে কস্টলি, এটা একটা ইস্যু। সেকেন্ড প্রবলেমটা কি, ইউজার বারবার এতে চেঞ্জেস করছে, তাহলে এখানে ডকুমেন্টেশনটাকে মেনটেন করে রাখাটা খুবই মুশকিল, তাই জন্য এখানে ডকুমেন্টেশন ইজ ভেরি পুয়ার। আর এছাড়া আর একটা প্রবলেম হচ্ছে, এই ধরনের মডেলে প্রবলেম অ্যানালিসিসটা খুবই কম, তাহলে এখানে বলতে পারি ইনঅ্যাডিকুয়েট, অপর্যাপ্ত প্রবলেম অ্যানালিসিস। তাহলে এইগুলো বলতে পারি আমরা আমাদের এই প্রোটোটাইপ মডেলের কিছু ডিসঅ্যাডভান্টেজেস। এবারে আমরা আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল এভলিউশনারি মডেল নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে কিনা স্পাইরাল মডেল। তো আমরা এবারে কথা বলবো স্পাইরাল মডেল নিয়ে। স্পাইরাল মডেল ব্যাপারটা কি, আমরা স্পাইরাল বাইন্ডিং আমরা অনেক ডকুমেন্টেশনকেই করিয়ে থাকতে পারি। তো স্পাইরালটা কীরকম হয়? স্পাইরাল হচ্ছে একটা বলতে পারো সার্কেল টাইপের। তো আমরা যদি স্পাইরাল মডেলের ব্যাপারটাকে কনসিডার করি, তাহলে স্পাইরাল মডেলটাকে আমি যদি আমার 2D কোঅর্ডিনেট প্লেনে দেখতে চাই, তাহলে অনেকটা এরকম দেখতে হয়। তো স্পাইরাল মডেল ব্যাপারটা কি, দেখো গোল্লা স্ট্রাকচারটা বেসিক্যালি আমার 2D কোঅর্ডিনেটের 4টে কোয়াড্রেন্টকেই কভার করছে। তো এখানে যে 4টে কোয়াড্রেন্ট আছে, সেই 4টে কোয়াড্রেন্টের ভূমিকা কী? তো দেখো কোয়াড্রেন্ট 1কে যদি কনসিডার করো, তাহলে কোয়াড্রেন্ট 1 হচ্ছে অবজেক্টিভ ফিক্স করা। তাহলে অবজেক্টিভ এবং তোমার অবজেক্টিভের পথে কী কী কনস্ট্যান্ট আছে সেটা ফিক্স করা, এই কাজটা হচ্ছে কোয়াড্রেন্ট 1-এর কাজ। এরপরে আমরা আসবো কোয়াড্রেন্ট 2-তে। কোয়াড্রেন্ট 2 কী করে? কোয়াড্রেন্ট 2 হচ্ছে রিস্ক অ্যানালাইজ করে। রিস্ক অ্যানালিসিসের কাজ হচ্ছে কোয়াড্রেন্ট 2-তে করা হয়। এবারে আমরা যদি কোয়াড্রেন্ট 3-তে বলি, তাহলে কি হবে? কোয়াড্রেন্ট 3 হচ্ছে প্ল্যান করছে নেক্সট লেভেল প্রোডাক্ট, ঠিক আছে, প্ল্যান নেক্সট লেভেল প্রোডাক্ট। আর এরপরে হচ্ছে কোয়াড্রেন্ট 4-এ হচ্ছে বলতে পারো যে তুমি নেক্সট ফেজে কী করবে সেই বিষয়টাকে নিয়ে কাজ করা হয়। তাহলে প্ল্যান
নেক্সট ফেজ। স্পাইরাল মডেল সম্পর্কে যে জিনিসটা জানা দরকার, যে স্পাইরাল মডেলে এই যে স্পাইরালের রেডিয়াসটা, এই রেডিয়াসটা ইন্ডিকেট করছে কস্ট, ঠিক আছে। স্পাইরাল মডেলের ক্ষেত্রে রেডিয়াস কি ইন্ডিকেট করছে? রেডিয়াস ইন্ডিকেটস কস্ট। আর এই যে অ্যাঙ্গুলার ডাইমেনশন, এই অ্যাঙ্গুলার ডাইমেনশনটা ইন্ডিকেট করছে প্রোগ্রেস। তাহলে এই দুটো বিষয় আমাদের জেনে রাখা খুব দরকার, রেডিয়াস মানে কস্ট আর অ্যাঙ্গুলার ডাইমেনশন মানে প্রোগ্রেস। এবার আমরা মেন পয়েন্টসগুলো তোমাদের সামনে তুলে ধরছি, যখনই পরীক্ষায় লিখবে তোমরা অবশ্যই গুছিয়ে লিখবে এবং এই পয়েন্টগুলোকে ইনক্লুড করে লিখবে, এটাই আমরা এক্সপেক্ট করছি। তো যদি আমরা স্পাইরালের অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলি, তাহলে অ্যাডভান্টেজটা কি? দেখো, এখানে রিস্ক অ্যানালিসিস করা হয়, তাহলে রিস্ক হ্যান্ডলিং ব্যাপারটা কিন্তু খুবই ভাইটাল একটা জিনিস যেটা এখানে করা হয়। আর এই মডেলটা লার্জ প্রজেক্টের ক্ষেত্রে তোমার প্রচণ্ডভাবে অ্যাপ্লিকেবল। আর অ্যাজ ইউজুয়াল, যেহেতু এটা একটা এভলিউশনারি মডেল, তাহলে ডেফিনেটলি এটা বলতে পারি যে দিস ইজ ভেরি ফ্লেক্সিবল, তাহলে এটা ফ্লেক্সিবল হবে। এবং ডেফিনেটলি এভলিউশনারি মডেল মানে এভলিউশনটা হচ্ছেই কাস্টমারের রেসপেক্টে, তো কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ গ্যারান্টেড। তো ডিসঅ্যাডভান্টেজ কী কী হতে পারে? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা এই ধরনের মডেল খুবই কস্টলি হয়, রিস্ক অ্যানালিসিসের জন্য অনেকটা সময় লাগে, ফলে টাইম কনজিউমিং। আর এছাড়া বলতে পারো যে এটা কমপ্লেক্সও প্রচণ্ড, এটা ইমপ্লিমেন্ট করা খুবই কমপ্লেক্স। তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের এসডিএলসি মডেলগুলো আমরা ছোট্ট কথা আলোচনা করে দিলাম। ডেফিনেটলি লেখার সময় তোমরা তোমাদের রাইটিং স্কিলটাকে এখানে অ্যাপ্লাই করবে। এছাড়া আরও যেসব টপিকগুলো তোমাদের পড়ে রাখা দরকার, সেটা হচ্ছে রিস্ক আর টেস্টিং মেথডস অ্যান্ড প্রজেক্ট এস্টিমেশন মডেল, স্পেশালি কোকোমো মডেল আমি পড়ার জন্য অবশ্যই সাজেস্ট করব। সময় কম, আমি তাই জন্য ইউটিউবের ভিডিওতে বেশি কিছু তোমাদের উপর চাপিয়ে দিলাম না, চেষ্টা করব এই ভিডিওটা দেখে যাতে তোমাদের সবার পরীক্ষা ভালো হয়। অল দ্য বেস্ট টু অল অফ ইউ। আর সকলকে অনেক ধন্যবাদ যারা ভিডিওটা দেখলে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই লাইক করো এবং কমেন্ট সেকশনে কমেন্ট করো। অনেক ধন্যবাদ।